গাজা থেকে 2500 শিশুকে সরিয়ে নিতে জাতিসংঘের আহ্বান। লেবাননে বিমান হামলা চালিয়ে অস্ত্র কারখানা ধ্বংস ইসরায়েলের। বাংলাদেশ ভারত সীমান্তকে অপরাধমুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ নয়াদিল্লি। এদিকে অতর্কিত হামলায় পাকিস্তানের 18 সেনা নিহত। সর্বশেষ জানিয়ে দেব, বন্যরা বনসিন্ধু শিশুরা মাতৃকরে আজ ছাত্ররা ক্যাম্পাসে বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দেব বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। চলমান যুদ্ধবিরতির মধ্যে প্রতিবেশী লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, শুক্রবার রাতে লেবাননের পূর্বাঞ্চলীয় অঞ্চল বেকায় অভিযান চালিয়েছে বিমান বাহিনী IAF। অভিযানে লেবানন ভিত্তিক সশস্ত্র ইসলামী রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর একটি ভূগর্ভস্থ অস্ত্র উৎপাদন কারখানা ধ্বংস করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে IDF। বেকা লেবানন সিরিয়া সীমান্তবর্তী একটি অঞ্চল। যে কারখানাটি ধ্বংস করা হয়েছে সেটির অবস্থান সীমান্তের কাছাকাছি। এই সীমান্ত দিয়েই সিরিয়ার আসাদপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোকে হিজবুল্লাহ অস্ত্র সরবরাহ করত বলে বিবৃতিতে জানিয়েছে IDF। ইসরায়েলের বাহিনীর অভিযানে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এর আগে গত বৃহস্পতিবার ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন নিক্ষেপ করেছিল হিজবুল্লাহ। তারপর শুক্রবার রাতে বেকায় এ অভিযান চালান। এক বছরেরও বেশি সময় ধরে সংঘাতের পর 2024 সালের 27 নভেম্বর নেওয়া সম্মত হয় ইসরায়েল। তবে এই এক বছরের সংঘাতে হিজবুল্লাহর অধিকাংশ সামরিক স্থাপনা ধ্বংস এবং গোষ্ঠীটির প্রেসিডেন্ট হাসান নাসরুল্লাহ সহ শীর্ষ পর্যায়ের সব নেতাকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের মতে 1982 সালের প্রতিষ্ঠার পর বর্তমান সবচেয়ে দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। বাংলাদেশ ভারত সীমান্তকে অপরাধমুক্ত করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। এই ইস্যুতে উভয় দেশের সরকারের মধ্যে যেসব চুক্তি ও মেমোরান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হয়েছে সেগুলোর বাস্তবায়ন প্রত্যাশা করছে নয়াদিল্লি। শুক্রবার নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয় দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি আরও বলেছেন, সীমান্ত সংক্রান্ত বিভিন্ন ইস্যু সমাধানের শীঘ্রই বৈঠকে বসতে যাচ্ছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী BGB ও BSF। ব্রিফিংয়ে জয়সওয়াল আরও বলেন, আগামী 17 থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত নয়াদিল্লিতে দুই বাহিনীর ডিজি পর্যায়ের হবে এই বৈঠক। সীমান্ত সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে সেখানে। আমরা আশা করছি বাংলাদেশের সঙ্গে আমাদের যেসব চুক্তি এবং MOU মেমোরান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হয়েছে সেসবকে সম্মান জানানো হবে। এই চুক্তি ও MOUগুলো মূল উদ্দেশ্য ছিল দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে এমন একটি কাঠামোগত ঐক্য স্থাপন করা যা একই সঙ্গে সীমান্ত নিরাপত্তা এবং বৈধ বাণিজ্য উভয়কে সমৃদ্ধ করবে। এর আগে গত শুক্রবার ব্রিফিংয়ে জয়সওয়াল বলেছিল, ভারত বাংলাদেশ সীমান্তকে অপরাধমুক্ত করতে নয়াদিল্লি প্রতিশ্রুতিবদ্ধ। এই ইস্যুতে বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক আলোচনার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে অতর্কিত হামলায় আধা সামরিক বাহিনীর 18 সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 3 জন। শনিবার বার্তা সংস্থা AFP-কে এ তথ্য জানায় পুলিশ ও স্থানীয় কর্মকর্তারা। নাম গোপন রাখার শর্তে পুলিশের এক কর্মকর্তা বলেন, মানগোচার শহরের কাছে রাস্তা বন্ধ করে নিরস্ত্র ফ্রন্টিয়ার কর্পসের সেনাদের বহনকারী গাড়িতে 70 থেকে 80 সশস্ত্র সন্ত্রাসী হামলা চালায়। তিনি জানিয়েছেন, সন্ত্রাসীদের হামলায় গাড়িতে থাকা 17 জন এবং তাদের বাঁচতে যাওয়া আরেক সেনাপ্রধান প্রাণ হারান। যে 3 জন আহত হয়েছেন তাদের অবস্থা গুরুতর। এছাড়াও 2 জন ভাগ্যক্রমে সেখান থেকে সরে যেতে সমর্থ হন। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর 18 সেনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তারা আরও জানিয়েছে, বেলুচিস্তানে অভিযান চালিয়ে 23 সশস্ত্র সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী বেলুচিস্তান পাকিস্তানের কাছ থেকে আলাদা হয়ে যেতে চায়। তবে প্রাকৃতিক সম্পদে ভরপুর এই প্রদেশকে কোনোভাবেই স্বাধীনতা দেওয়ার পক্ষে নয় পাক সরকার। বেলুচিস্তান এসব হামলা মূলত চালায় BLO নামের একটি সশস্ত্র গোষ্ঠী। এছাড়া সেখানে থাকা চীনা কোম্পানিদের কর্মীদেরও লক্ষ্যবস্তুতে পরিণত করেন তারা। সশস্ত্র এই গোষ্ঠীটির দাবি, চীন সহ অন্যান্য বিদেশিরা তাদের প্রকৃত প্রাকৃতিক সম্পদ লুট করে নিয়ে যাচ্ছে, অথচ এখানকার মানুষ পাকিস্তানের মধ্যে সবচেয়ে দরিদ্র। গত নভেম্বর কোয়াটার রেল স্টেশনে হামলার দায় স্বীকার করে BLA। ওই হামলায় 26 জন নিহত হন, যার মধ্যে 14 সেনাও ছিল। বেলুচিস্তান ছাড়াও খাইবার পাখতুনওয়াতে পাক সশস্ত্র সন্ত্রাসীদের হামলার মুখে পড়ে পাকিস্তানি বাহিনী। সেনাবাহিনীর তথ্য অনুযায়ী শুধুমাত্র 2024 সালে 383 সেনা ও 925 সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছেন। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃকোরে, তাই ছাত্রদের জায়গা হচ্ছে ক্যাম্পাস। ছাত্ররা যদি প্রতি মন্ত্রণালয়ের একটি করে কমিটি করে, একটি রাষ্ট্রের যে ফাংশনাল এটি একটি যে আর্টিকুলেটেড রাষ্ট্র সেটি তো হবে না, বিপন্ন অবস্থা হবে। শনিবার রাজধানীর নয়াপল্টনে ভাসানী হলে ঠিকানা বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, ছাত্ররা যদি প্রতিটি মন্ত্রণালয়ে কমিটি গঠন করেছে তাহলে তো ব্যবসায়ীরা তাদের পিছু ছুটবে, বালিশের নিচে টাকা নিয়ে আসবে, তাদেরকে দুর্নীতি
দুইটির দিক থেকে প্রবাহিত করবে। ছাত্রদের জায়গা ক্যাম্পাসের সবুজ চত্বর, সেখানে গলা উঁচিয়ে চিৎকার করুন আর আমরা শেখ হাসিনার মতো শাসন আমরা চাই না, কেউ যেন তার মতো না হয়, তাহলে মানুষ শুনবে। কুমিল্লায় এক বিএনপির কর্মীর মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রুহুল কবির রিজভী বলেন, দেশের সংখ্যা দিন দিন বাড়ছে, কেউ অন্যায় করলে গ্রেপ্তার করা হোক, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী মেরে ফেলবে কেন? শেখ হাসিনার আমলের মতো বিচার বহির্ভূত হত্যা কেন ঘটবে? ডক্টর ইউনূস নির্বাচিত সরকার না হলেও রাজনৈতিক দল ও দেশের মানুষের সমর্থন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, তার আমলে শেখ হাসিনার শাসন আমলের মতো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই কাম্য নয়। তাই অন্তর্বর্তী সরকারের বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। বাংলাদেশের সেনাবাহিনীর সম্পর্কে ভারতের পশ্চিমবাংলার একটি বহুল প্রচারিত পত্রিকা নানা ধরনের অপমানজনক মন্তব্য করে প্রতিবেদন করেছে। অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বাংলাদেশের সেনাবাহিনী একটি গর্বিত সেনাবাহিনী, আমরা দেখেছি যখনই যাই হোক, কিন্তু চূড়ান্তভাবে জনগণের পক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশের সেনাবাহিনী। সেই সেনাবাহিনীর সম্পর্কে ভারতের পশ্চিমবাংলার একটি বহুল প্রচারিত পত্রিকা নানা ধরনের অপমানজনক মন্তব্য করে প্রতিবেদন করেছে। কারণ একটাই, তাদের পছন্দ মতো যে সরকারটি ছিল সেই সরকারটি আর নেই। তারা এক ধরনের অনুশোচনায়, এক ধরনের বেদনায়, এমন মনোবেদনায় ভুগছেন, যার কারণে তারা ক্রমাগতভাবে মিথ্যা বয়ান তৈরি করে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি আরও বলেন, ভারত তো একটি বৃহৎ গণতান্ত্রিক দেশ, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তাদের হস্তক্ষেপের কারণে আমরা যেমন তাদের সমালোচনা করি, আবার তাদের দেশের অভ্যন্তরীণ গণতন্ত্রের জন্য আমরা তো তাদের প্রশংসাও করি। আনন্দবাজার পত্রিকা তো নিজেকে সেকুলার মনে করে, কিন্তু আমি ওখানে দেখেছি তাদের অত্যন্ত গভীর কোথাও যেন একটা সাম্প্রদায়িকতা কাজ করে। হিন্দু মুসলমানের সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ হচ্ছে বাংলাদেশ, ভারত নয়।